সো হে ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 10-এর অঙ্ক নিয়ে। আজকের কিন্তু আমরা করব ক্লাস 10-এর প্রচণ্ড ইম্পর্টেন্ট চ্যাপ্টার কোষে দেখি 13 ভেদ। তো আজকে আমরা করব ভেদের চ্যাপ্টার। আর ক্লাস 10-এর সমস্ত অঙ্কের ভিডিও পেতে তোমরা কিন্তু ডেসক্রিপশানে ক্লিক করো, সেখানে কিন্তু আমি লিঙ্ক দিয়ে দিয়েছি। ক্লাস 10-এর সমস্ত অঙ্কের প্লেলিস্ট কিন্তু আমি দিয়ে দিয়েছি, বা উপরে আই বাটনে ক্লিক করো, সেখানেও কিন্তু তোমরা ক্লাস 10-এর সমস্ত চ্যাপ্টার পেয়ে যাবে। ঠিক আছে, তো দেখো আজকে আমরা করব ভেদ, এবং ভেদের অঙ্ক কিন্তু করবার আগে আমরা পুরো ভেদ জিনিসটাকে জানবো। পুরো চলরাশি কি, ধ্রুবক কি, ভেদ কয় প্রকার, পুরো ব্যাপারগুলোকে আমি পুরো একদম গুলে খাবো। তারপরে কিন্তু আমরা স্টার্ট করব অঙ্ক। তাহলে চলো আজকে আর বেশি কথা বাড়াবো না, আজকে আমরা প্রথমেই চলে যাব কনসেপ্ট অর্থাৎ ধারণা পুরো ক্লিয়ার করতে। তো দেখো আজকে আমরা কোষে দেখি 13 করব। চ্যাপ্টারের নাম কি? ভেদ। দেখো চ্যাপ্টারের নাম হলো ভেদ। তাহলে দেখো আমরা প্রথমে আগে জানবো যে ভেদ মানে কি। কিন্তু ভেদ জানবার আগে আমাদেরকে তারও আগে দুটো জিনিস জানতে হবে। ভেদ জানবার আগে আমাদের আরও দুটো জিনিস কিন্তু জানতে হবে। সেই দুটো জিনিস বলবো, তোমরা ভালো করে বুঝে নেবে, তারপরে আমি ভেদের মানে বলবো। দেখো ভেদ জানতে গেলে আমাদেরকে যে দুটো জিনিস জানতে হবে, সেই দুটো জিনিস হলো একটা চলরাশি, আরেকটা হলো ধ্রুবক। এই দুটোর মানে জানতে হবে। তোমরা হয়তো ফিজিক্যাল সায়েন্সে যে গ্যাসের আচরণ বলে যে চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারে হয়তো তোমরা এই দুটো জিনিস পড়েছো। তবু আমি তোমাদেরকে আরেকবার বলে দিচ্ছি। দেখো চলরাশি মানে কি আর ধ্রুবক মানে কি। ধ্রুবক কথার মানে হলো যে জিনিসটা স্থির। ঠিক আছে, ভাবো একটা জায়গায় কোনো পাথর পড়ে রয়েছে, বা একটা কোনো জায়গায় একটা বাঁশ পোতা রয়েছে, সেটা তো স্থির, সে তো চলাফেরা করতে পারে না, তাই না? তাই জন্য সেই জিনিসটাকে, যে জিনিসটা স্থির হয়ে রয়েছে বা কোনো জড় বস্তুকে, সেই রকম ধরনের জিনিসকে আমরা কি বলবো? ধ্রুবক, অঙ্কের ভাষাতে। ঠিক আছে, চলরাশি মানে কি? চলাফেরা করতে পারে, এরকমভাবে তোমরা মনে রাখবে। অঙ্কের ভাষাতে বললে যাদের মান স্থির, যাদের মান কি বললাম? স্থির, তাকে বলা হয় কি? ধ্রুবক। ধ্রুবক কথার মানে হলো স্থির, যাদের মান স্থির। আর চলরাশি কথার মানে কি? চলরাশি কথার মানে হলো যাদের মান স্থির নয়। ঠিক আছে, যাদের মান অন্য কিছু হতে পারে, কখনো 5, 6 যা খুশি হতে পারে, এই ধরনের জিনিস যেগুলো স্থির নয়, তাকে আমরা কি বলবো? সেইগুলোকে কিন্তু আমরা বলবো চলরাশি। দেখো আমি এখানে লিখছি কি? স্থির নয় বলে। ঠিক আছে, আর ধ্রুবক মানে কি? স্থির। বোঝা গেল এত দূর? আচ্ছা, এবারে ব্যাপারটাকে না আমি আরেকটু উদাহরণের মাধ্যমে বোঝাই, তাহলে তোমাদের কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে যে ধ্রুবক কি আর চলরাশি কি। ঠিক আছে, তো দেখো আমি না একটা সমীকরণ লিখছি। ভাবো আমি এখানে একটা সমীকরণ লিখছি, এক্স ইজুকাল টু 2y প্লাস 3। আমি একটা সমীকরণ লিখলাম। তো এবারে আমি কি করছি বলো তো, এখানে না ওয়াই এর একটা মান লিখছি। তো ভাবো আমি এখানে ওয়াই এর মান লিখছি, আমি আগে এখানে লিখে নিই। হ্যাঁ, ভাবো আমি ওয়াই এর মান 3 লিখবো, ঠিক করলাম। তো দেখো আমি ওয়াই এর নিচে লিখছি 3, আর এখানে কোনো চিহ্ন নেই, মানে গুণ চিহ্ন, 3টা যেমন আছে আছে। তাহলে দেখো আমরা এখানে কত পাচ্ছি? 2 আর 3 কত হবে? 6 যোগ 3, অর্থাৎ এক্স এর মান দেখো আমি কত পাচ্ছি? 9। তাহলে আমি এক্স এর মান দেখো কত পেলাম? পেলাম কিন্তু 9। যখন আমি ওয়াই এর মান 3 ধরে নিলাম, তখন আমি এক্স এর মান কত পেলাম? 9। একইভাবে আবার দেখো আমি আলাদা করে আবার এই সমীকরণটাকে লিখছি, এক্স ইজুকাল টু 2y প্লাস 3। তাহলে এখানে দেখো আমি ওয়াই এর মান 3 ধরেছি, এইবারে আমি ওয়াই এর মান 5 ধরছি, 5। ঠিক আছে, তাহলে দেখি এবারে এক্স এর মান কত হচ্ছে। তো দেখো 2 5 কত হবে? 10, যোগ কত হচ্ছে? 3 হচ্ছে। তাহলে দেখো অ্যান্সার এক্স এর মান আমরা কত পাচ্ছি? 13। তাহলে দেখো আমি যখন ওয়াই এর মান 5 ধরলাম, খুব ভালো করে দেখবে, এবারে যখন আমি ওয়াই এর মান 5 ধরলাম, তখন আমি এক্স এর মান দেখো কত পেলাম? পেলাম কিন্তু 13। তাহলে এইবারে এই জায়গাটা কিন্তু খুব ভালো করে দেখো, যখন ওয়াই এর মান 3 ধরেছিলাম, তখন এক্স এর মান এসেছিল 9, তাই তো? দেখো যখন আমি ওয়াই এর মান 3 ধরেছিলাম, তখন আমি এক্স এর মান, ওয়াই এর মান যখন 3 ধরেছিলাম, এক্স এর মান কত পেয়েছিলাম? 9। ঠিক একটু পরেই যখন আমি ওয়াই এর মানটাকে চেঞ্জ করে 5 করে দিলাম, একটু আগে তো এখানে 3 ছিল, যেই আমি 5 করে দিলাম ওয়াই এর মানটা, এক্স এর মানটাও দেখো সঙ্গে সঙ্গে পাল্টে গেল, 9 এর বদলে কি হয়ে গেল? 13। বোঝা গেল? তাহলে এইখানে এই দুটো জায়গাতে
কি কি পাল্টাচ্ছে? ওয়াই এর মানটা 3 থেকে যেই 5 করলাম, এক্স এর মানটা 9 থেকে 13 হয়ে গেল। তাহলে ওয়াই এর মানও যেমন দেখো পাল্টালো, এক্স এর মানও কি ওয়াই এর মান পাল্টে দিলাম বলে এক্স এর মানও পাল্টে গেল। তাহলে দেখো এই দুটো পাল্টে যাচ্ছে, এক্স এর মান আর ওয়াই এর মান। তাহলে আমরা কি বলবো বলো তো? আমরা এই যে ওয়াইগুলোকে দেখতে পাচ্ছ তো, ওয়াই আর এক্স যাদের মানগুলো পাল্টে যাচ্ছে, এই ওয়াই আর এক্সকে, এই ওয়াই আর এক্সকে আমরা কি বলবো বলো তো? যেহেতু এদের মানটা পাল্টে যাচ্ছে, এদেরকে বলবো কি চলরাশি। বোঝা গেল? তাহলে চলরাশি মানে কি? যাদের মানগুলো পাল্টে যাচ্ছে। এইবারে দেখো এই দুটো জায়গাতেই দেখো, এখানেও 2টা যেমন ছিল, এখানেও দেখো 2টা কিন্তু ঠিক তেমনই আছে। আবার দেখো এখানে 3টা যেমন ছিল, এখানেও কিন্তু 3টা তেমনই আছে। এইগুলো কিন্তু পাল্টাচ্ছে না। দেখো পাল্টাচ্ছে, দেখো এই 2 আর 3 এগুলো পাল্টাচ্ছে? পাল্টাচ্ছে না। তাহলে এই যে 2 আর 3 যেগুলো পাল্টাচ্ছে না, স্থির রয়েছে, এই স্থির জিনিসকে আমরা কি বলবো? ধ্রুবক। তাহলে ধ্রুবক মানে কি? যে স্থির, যে চলাফেরা করতে পারে না। যেমন একটা জায়গায় পাথর পড়ে রয়েছে, সে তো চলাফেরা করতে পারছে না, তার মানে ওটা হলো ধ্রুবক। আর যারা চলাফেরা করতে পারে, অর্থাৎ যাদের মান পরিবর্তন হয়, তাদেরকে আমরা কি বলবো? চলরাশি। তাহলে আশা করি তোমরা এখান থেকে একটা ধারণা পেয়েছো যে চলরাশি কোনটা আর ধ্রুবক কোনটা। তাহলে দেখো চলরাশি আর ধ্রুবকের ধারণা আমরা পেয়ে গেছি। এইবারে আমি তোমাদেরকে কি বলেছিলাম? যে চলরাশি আর ধ্রুবক বুঝে নেওয়ার পরে তারপরে আমি বলবো যে ভেদ মানে কি। তাহলে চলো এইবারে আমি তোমাদেরকে বলি এই যে ভেদ কথার অর্থ কি। এবারে আমি তোমাদেরকে বলি, খুব ভালো করে দেখবে। যখন ওয়াই এর মান পাল্টানোর সাথে সাথে, ওয়াই এর মান 3 ছিল, এখানে 5 করে দিলাম। 3 ছিল বলে এক্স এর মান কি হয়েছিল? 9। 5 করে দিলাম বলে, যেই আমি পাল্টে দিলাম, 3টাকে পাল্টে 5 করে দিলাম, এখানেও কিন্তু এক্স এর মানটা 9-এর বদলে চেঞ্জ হয়ে কি হয়ে গেল? 13। তাহলে দেখো যখনই আমি ওয়াই এর মানকে পরিবর্তন করেছি, এক্স এর মানও কিন্তু পরিবর্তন হয়ে গেছে। দেখো ওয়াই এর মান 3 থেকে যেই 5 করে দিলাম, এক্স এর মান 9 থেকে কি হয়ে গেল? 13 হয়ে গেল। তাহলে আমি যদি এক্স এর মান বা ওয়াই এর মান, আমি যদি বলি ভাবো ওয়াই এর মান পরিবর্তন করলে যদি এক্স এর মানও পরিবর্তন হয়ে যায়, অথবা এক্স এর মান পরিবর্তন করলে যদি ওয়াই এর মান পরিবর্তন হয়ে যায়, তাহলে আমরা বলবো এই দুটো চলরাশির মধ্যে যে সম্পর্কটা রয়েছে, সেই সম্পর্কটাকে আমরা বলবো ভেদ। আবারও বলছি, খুব ভালো করে দেখবে। দেখো ওয়াই আর এক্স দুটো তো চলরাশি, এদের মধ্যে একটার মানকে যদি আমি বাড়িয়ে দিই, একটার মানকে ভাবো আমি যদি চেঞ্জ করে দিই, বাড়িয়ে দিতে পারি বা কমিয়ে দিতে পারি, যে কোনোভাবে হোক আমি যদি চেঞ্জ করি, তার সাথে সাথে যদি পাশেরটারও মান চেঞ্জ হয়ে যায়, এক্সের ভাবো আমি ওয়াই এর মান চেঞ্জ করলে যদি এক্সেরও মান চেঞ্জ হয়ে যায়, বা এক্সের মান চেঞ্জ করলে যদি ওয়াই এর মান চেঞ্জ হয়ে যায়, তাহলে আমরা বলবো এক্স আর ওয়াই এর মধ্যে যে সম্পর্কটা রয়েছে তাকে বলবো ভেদ। ঠিক আছে? আচ্ছা, ভেদকে আমরা দুভাবে লিখতে পারি। ঠিক আছে? এইভাবেও লিখতে পারি, এটাকে বলা হয় কি ভ্যারিয়াস এক্স ভ্যারিয়াস ওয়াই, আবার এরকমভাবেও লেখা যেতে পারে। ঠিক আছে? এইরকমভাবে কিন্তু ভেদকে চিহ্নিত করা হয়। তাহলে যদি দুটো চলরাশির মধ্যে একজনের মান চেঞ্জ করলে আরেকজনেরও মান চেঞ্জ হয়ে যায়, তাহলে কিন্তু আমরা বলতে পারি ওই দুটো চলরাশির মধ্যে ভেদের সম্পর্ক রয়েছে। তাহলে এখানে বুঝতে পারলে তো? দেখো ওয়াই এর মান যখন চেঞ্জ করছি, এক্স এর মানও দেখো ঠিক তখন চেঞ্জ হয়ে যাচ্ছে। তাই জন্য আমরা বলতে পারি ওয়াই আর এক্স এর মধ্যে কি রয়েছে? ভেদের সম্পর্ক রয়েছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে চলরাশি কি, ধ্রুবক কি, এবং ভেদ জিনিসটা কি। ঠিক আছে? আচ্ছা, এইবারে দেখো আরেকটা জিনিস তোমাদেরকে একটু বলে দিই। দেখো এখানে চলরাশিতে আমরা কোন কোন লেটারগুলো পেয়েছি। দেখো ওয়াই আর এক্স, তাছাড়া কিন্তু চলরাশি মানে আরও কিছু লেটারও বোঝানো হয়। দেখো চলরাশি মানে যে সর্বদা এক্স ওয়াই হবে তেমনটা নয়, চলরাশি মানে যেমন এক্স ওয়াই এই লেটারগুলোও হয়। আবার তোমরা তো এরকম অনেক সমীকরণ দেখেছো, বলো ভাবো কোনো জায়গায় একটা সমীকরণ রয়েছে 3a + 2b = 5, এরকমও তো সমীকরণ আমরা দেখেছি। তাহলে এখানেও দেখো এই যে এই লেটারগুলো হলো কি বলতো? সব চলরাশি। ঠিক আছে? এই লেটারগুলো হলো চলরাশি, সর্বদা মনে রাখবে। আর এই নাম্বারগুলোকে কি বলবো আমরা? ধ্রুবক। ঠিক আছে? আচ্ছা, ধ্রুবককে কোন লেটার দিয়ে চিহ্নিত করা হয়? ধ্রুবককে অনেক লেটার দিয়ে চিহ্নিত করা হয়, কিন্তু আমরা ভেদের চ্যাপ্টার যখন করব, ধ্রুবককে সর্বদা একটাই লেটার দিয়ে চিহ্নিত করব, এবং সেই লেটারটা হলো কি? কে। ঠিক আছে? তাহলে ধ্রুবককে আমরা কি লেটার দিয়ে চিহ্নিত করব? কে, সর্বদা, এই চ্যাপ্টারে অন্তত তাই।
ক্লাস 10-এ আমরা শুধুমাত্র ধ্রুবককে কে দিয়ে চিহ্নিত করব, আর চলরাশিকে কিন্তু আমরা এক্স ওয়াই এবং এ বি দিয়ে চিহ্নিত করব। কেন করি এ বি এক্স ওয়াই? তার কারণ তোমরা এতদিন পর্যন্ত যেসব সমীকরণগুলো দেখেছো সেই সমীকরণগুলোতে বেশিরভাগ কি থাকে দেখবে এরকম ধরনের থাকে। দেখবে কোনো সমীকরণ রয়েছে তাও দেখবে এরকম থাকে, ভাবো 2x + 3y = ভাবো রয়েছে 13। তাহলে দেখবে সমীকরণগুলো এরকম দেখতে হয়, এখানে কিন্তু এক্স থাকে, এখানে কিন্তু এ থাকে, এখানে বি থাকে, ঠিক আছে? তাই জন্য আমরা সাধারণত চলরাশি বলতে এই লেটারগুলোকেই কিন্তু চিহ্নিত করি। তাহলে আশা করি তোমাদের কাছে এইটা ক্লিয়ার হয়ে গেছে যে চলরাশি কি, ধ্রুবক কি এবং ভেদ কি। এইবারে আমরা যেটায় যাব সেটা হলো ভেদ কয় প্রকার ও কি কি। ঠিক আছে, ভেদ কয় প্রকার ও কি কি আমরা যাব, আমি এটাকে মুছে দিচ্ছি, ঠিক আছে? তাহলে দেখো ভেদ কয় প্রকার, তো তোমরা জানবে ভেদ হলো 3 প্রকার, ঠিক আছে? সরল ভেদ, ব্যস্ত ভেদ এবং যৌগিক ভেদ, 3 প্রকার। তো 3 প্রকারের মধ্যে আপাতত আমরা এখন জানবো 2 প্রকার, পরে আমরা আরেকটা প্রকার করব। তাহলে আপাতত আমরা এখন যেটা জানবো সেটা হলো কি সরল ভেদ এবং ব্যস্ত ভেদ, এই দুটো ভেদ সম্পর্কে আমরা আগে জানবো। কিছুই নয়, খুবই সোজা। দেখো সরল সম্পর্ক আর ব্যস্ত সম্পর্ক করেছো তো তোমরা ক্লাস 7-8-এ দেখবে আমি তোমাদেরকে যখন করিয়েছি সরল সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক, এগুলো তো তোমরা জানো। সরল সম্পর্ক মানে কি, ভাবো দুটো জিনিস রয়েছে, ভাবো একটা রয়েছে ভাবো চালের দাম, চালের পরিমাণ। তো দেখো চালের পরিমাণ যদি বেশি চাল কিনি তাহলে কি হবে, চালের দামও বাড়বে। এই ধরনের সম্পর্ককে আমরা কি বলি, সরল সম্পর্ক। আবার ব্যস্ত সম্পর্কে আমরা কি জানি, ভাবো লোক সংখ্যা দিন সংখ্যা, লোক সংখ্যা বৃদ্ধি পেলে দিন সংখ্যা কমে যায়, এগুলো এই ধরনের সম্পর্ককে আমরা কি জানি, ব্যস্ত সম্পর্ক। একই জিনিস সরল ভেদও কিন্তু তাই। অ্যাকচুয়ালি ভেদ কথার মানে কিন্তু সম্পর্কই হচ্ছে, ঠিক আছে? তো আমরা জিনিসটাকে একটু বিস্তারিত বলি, তাহলে তোমাদের বুঝতেও কিন্তু সুবিধা হবে। দেখো প্রথমে সরল সম্পর্ক, সরল ভেদ যেটা, সেটা আমি তোমাদেরকে বলছি। তো ভাবো তোমরা গ্রাফ করেছো তো ক্লাস 9-এ, গ্রাফ। তো দেখবে গ্রাফে দেখবে আমি এরকম একটা ঘর কাটতাম আর এক্স ওয়াই বলে লিখতাম, তাই না? তারপরে দেখবে আমি ভাবো এরকম লিখছি, এক্সের মান যদি 6 হয়, ওয়াইয়ের মান 12। ভাবো আমি এরকম লিখলাম। আচ্ছা এক্সের মান এবার 6-এর বদলে আমি যদি 7 করি, ভাবো তাহলে ওয়াইয়ের মান হচ্ছে 14। এবারে দেখো আমি যদি এক্সের মানকে 7-এর বদলে 8 করি, তাহলে দেখছি ওয়াইয়ের মান হচ্ছে 16। তো আমি দেখো একটা গ্রাফের যেরকম যে ছক হয় সেই ছকটাকে টুকলাম। এবারে সরল ভেদ কি সেইটা দেখি। দেখো সরল ভেদ কোনটা হয়, যদি আমরা এক্সটাকে ওয়াই দিয়ে ভাগ করে, ভাবো আমি এক্সকে ভাগ করছি ওয়াই দিয়ে, অর্থাৎ এক্সের মান কত 6, তাকে ভাগ করব ওয়াই দিয়ে, ওয়াইয়ের মান কত দেখো 12। ভাগ করলে কত হবে দেখো, 6-কে 6, 6 দুগুণে 12, কত পাচ্ছি 1/2। আবার একইভাবে দেখো আমি যদি এক্সের মান কত 7, তাকে যদি ভাগ করি ওয়াইয়ের এই মানটা দিয়ে, তাহলেও দেখো কত হচ্ছে 7-1-কে 7, 7 দুগুণে 14, 1/2। আবার দেখো এখানে এক্সের মান কত, খুব ভালো করে দেখবে 8, নিচে দেখো কত 16। তাহলে আমি প্রত্যেকবার কি করলাম, এক্সটাকে ওয়াই দিয়ে ভাগ করলাম, করে দেখো প্রত্যেকবারেই আমি অ্যান্সার কত পাচ্ছি। প্রথমেও যখন আমি এটাকে এটা দিয়ে ভাগ করলাম অ্যান্সার পেলাম 1/2, তারপরেও দেখো আমি যখন এক্সটাকে ওয়াই দিয়ে ভাগ করলাম তখনও পেলাম 1/2, আবার এইটাকেও যখন ভাগ করলাম এটা দিয়ে তখন পেলাম 1/2। তাহলে দেখো প্রত্যেকবার খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে, প্রত্যেকবার আমরা যখন এক্সকে ওয়াই দিয়ে ভাগ করলাম অ্যান্সারটা কিন্তু আমরা একই পেলাম, একই সংখ্যা পেলাম। তাহলে দেখো এখানেও 1-এর 2, এখানে কিন্তু অ্যান্সারটা চেঞ্জ হলো না। আবার এখানে যে অ্যান্সারটা এখানে আর এখানে, সেটাই কিন্তু এখানে হলো। তাহলে কোনো জায়গায় কিন্তু উত্তরটা চেঞ্জ হলো না। যখন, এবার কিন্তু খুব ভালো করে তোমরা বুঝবে, যখন এক্সকে ওয়াই দিয়ে ভাগ করলে অ্যান্সার চেঞ্জ হবে না, অর্থাৎ অ্যান্সারটা একই থাকবে। একইকে আমরা কি বলি, যখন চেঞ্জ হচ্ছে না তখন তাকে আমরা কি বলি, যখন চেঞ্জ হয় না তখন তাকে আমরা বলি কি, ধ্রুবক। যখন অ্যান্সারটা চেঞ্জ হবে না তখন আমরা কি বলবো, এক্স আর ওয়াই সরল ভেদে রয়েছে। তাহলে আবারও খুব ভালো করে দেখো, এক্সকে ওয়াই দিয়ে ভাগ করলে যদি অ্যান্সারগুলো একই আসে, ভাগ করলে যদি অ্যান্সার একই আসে, অর্থাৎ একই আসে মানে কি, অ্যান্সারটা যদি ধ্রুবক হয়, তাহলে আমরা কি বলবো, যে এক্স আর ওয়াই সরল ভেদে রয়েছে।
তাহলে এখানে ধ্রুবক কোনটা খুব ভালো করে দেখো, এইখানেও অ্যান্সার 1-2, এখানেও অ্যান্সার 1-2, এখানেও অ্যান্সার 1-2। তাহলে 1-2টা চেঞ্জ হচ্ছে না, স্থির। আর যে স্থির তাকে আমরা কি বলবো? ধ্রুবক। তাহলে এখানে ধ্রুবক কি রয়েছে, এখানে কোন জিনিসটা ধ্রুবক? 1-2। বুঝতে পারলে তো তোমরা? তাহলে এখানে ধ্রুবককে 1-2। এইবারে একটু আগে দেখবে আমি যখন বোর্ড মুছে দিয়েছিলাম সেখানে দেখবে আমি তোমাদেরকে বলেছিলাম ধ্রুবককে আমরা কোন লেটার দিয়ে চিহ্নিত করব বলো তো? ধ্রুবককে আমরা কিন্তু কে দিয়ে চিহ্নিত করব, ঠিক আছে? তাহলে খুব ভালো করে দেখো, খুব ভালো করে তোমরা দেখবে x/y-কে খুব ভালো। আচ্ছা আমি এইখানটাতে যদি করি, ব্যস্ত ভেদটাকে আমি এখন মুছে দিই, ঠিক আছে? দিয়ে আমি এইখানে করি, ব্যস্ত ভেদটাকে আমি এখন মুছে দিচ্ছি, দিয়ে আমি এই জায়গাটাতে করছি। তাহলে দেখো এক্সকে ওয়াই দিয়ে ভাগ করে আমরা কত পেলাম? এক্সকে ওয়াই দিয়ে ভাগ করে আমরা কত পেলাম? পেলাম কিন্তু 1/2। প্রত্যেকবার আমি 1/2 পেয়েছি। তাহলে x/y সমান সমান আমি কি লিখতে পারি? 1/2। এইবারে খুব ভালো করে দেখো কিন্তু তোমরা, দেখো আবার আমি দেখো লিখছি x/y। তাহলে দেখো 1/2 আর আমি লিখবো না। দেখো 1/2 ইজুকাল টু দেখো কত লেখা রয়েছে? 1/2 ইজুকাল টু দেখো কি লেখা রয়েছে? কে। 1/2কে আমি কি লেটার দিয়ে চিহ্নিত করছি? যেহেতু 1/2টা তো ধ্রুবক, তাই জন্য ওটাকে আমি কে দিয়ে চিহ্নিত করছি। তাই জন্য আমি 1/2 এর জায়গায় কি লিখছি? কে, ঠিক আছে? এবারে দেখো ওয়াইটা দাগের নিচে আছে মানে ভাগ, এই সাইডে চলে গেলে গুণ হয়ে যাবে। তাহলে কি হবে? কে ইন্টু ওয়াই। বোঝা গেল? আচ্ছা এবারে এখানে দেখো কি রয়েছে? এক্স সমান চিহ্ন কে মানে একটা ধ্রুবক, আর দেখো এখানে কি রয়েছে? ওয়াই। সর্বদা কিন্তু এই কথাটা তোমরা খুব ভালো করে মনে রাখবে, কে এর মানটা কোনোদিনও কিন্তু শূন্য হবে না, ঠিক আছে? কে এর মান কি কোনোদিনও শূন্য হবে না, ঠিক আছে? কিছু না কিছু একটা বেরোবে, হয় 1/2 বেরিয়েছে, নইলে 5, 6, 2/5, যা খুশি বেরোবে, কিন্তু শূন্য কোনোদিনও হবে না, ঠিক আছে? এইবারে দেখো এই লাইনটা কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট। যদি আমি এই সমান চিহ্নটাকে তুলে দিতে চাই তাহলে আমাদেরকে কি করতে হয় বলো তো? তাহলে আমাদেরকে এই ভেদের চিহ্নটা দিতে হয়, এটাকে বলে ভ্যারিয়াস, এক্স ভ্যারিয়াস। দেখো আমি যেই সমান চিহ্নটাকে তুলে দেবো তাহলে কিন্তু আমাকে কেটাকেও তুলে দিতে হবে, ঠিক আছে? ধ্রুবকটাকেও তুলে দিতে হবে। তাহলে এক্স ভ্যারিয়াস কি লিখবো আমরা? ওয়াই, ঠিক আছে? তাহলে সমান চিহ্ন তুলে দিতে গেলে আর ধ্রুবক তুলে দিতে গেলে আমাদেরকে এই ভ্যারিয়াসের এই চিহ্নটা বসাতে হয়। আবার কোনো জায়গায় যদি এরকম থাকে, ভাবো এক্স ভ্যারিয়াস ওয়াই, তোমাকে যদি এবারে বলে যে ভ্যারিয়াসটাকে তুলে দাও তাহলে কিন্তু আবার এরকম লিখতে হবে এক্স সমান চিহ্ন কে তারপরে ওয়াই। তাহলে ভ্যারিয়াস তুলে দিতে গেলে সমান চিহ্ন আর ধ্রুবকটাকে বসাতে হবে, আর সমান চিহ্ন আর ধ্রুবকটাকে তুলে দিতে গেলে তোমাকে ভ্যারিয়াস বসাতে হবে। তাহলে এই হয়ে গেল। তাহলে এই যেটা আমি পেলাম এক্স ভ্যারিয়াস ওয়াই, এটা কিন্তু হলো সরল ভেদ। সরল ভেদকে দেখতে এই রকম হয়, ঠিক আছে? সরল ভেদের সমীকরণও বলতে পারো, সরল ভেদের সমীকরণ এই রকম হয় এক্স ভ্যারিয়াস ওয়াই, ঠিক আছে? কেন এটাকে আমি সরল ভেদ বলছি তার কারণ দেখো, যখন যখন দেখো এক্সের মান 6 ছিল, তারপর 7 হচ্ছে, তারপরে 8 হচ্ছে, যখন যখন এক্সের মানগুলো বৃদ্ধি পাচ্ছে ওয়াই এর মানগুলোও দেখো ঠিক কিন্তু বৃদ্ধি পাচ্ছে। দেখো 6 থেকে যেই 7 হচ্ছে, ওয়াই এর মানও কিন্তু 12 থেকে 14 হয়ে যাচ্ছে, ঠিক আছে? আবার দেখো 7 থেকে যেই 8 হচ্ছে বেড়ে যাচ্ছে, 14টাও কিন্তু বেড়ে গিয়ে কত হয়ে যাচ্ছে? 16। বোঝা গেল? তাহলে যখনই এক্সের মান বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ওয়াই এর মানগুলোও বৃদ্ধি পাবে, তখন আমরা তাকে কি বলি? সরল ভেদ। শুধু বৃদ্ধি পেলেই হলো না, বৃদ্ধিটা যেন সমান তালে পায়। কেমনভাবে? আচ্ছা ভাবো এখানে যদি হয়ে যেত, ভাবো এখানে 14-র বদলে ভাবো যদি 18 হতো, তাহলে এখানে আমি 7/18 যদি করতাম তাহলে কি হতো? 7/18 লিখছি, তাহলে এখানে আর কাটাকুটি যেত না। তাহলে ভাবো এখানেকার অ্যান্সার কত হতো? 7/18। তাহলেও কিন্তু সরলভেদ হতো না। সরলভেদ হতে গেলে প্রত্যেকটার অ্যান্সার সেম হতে হবে। এখানে 1/2 হয়েছে, এখানে 1/2 হয়েছে, তাহলে এখানেও 1/2 হতে হবে। তিনটের অ্যান্সার সেম হতে হবে। শুধু যে বৃদ্ধি পাবে তাহলেই নয়, যেন বৃদ্ধিটা সমান হারে পায়, ঠিক আছে? 1/2 এখানে 1/2 এখানে 1/2, ঠিক আছে? এইরকমভাবে যাতে বৃদ্ধি পায়, সমান তালে তালে তাল মিলিয়ে যাতে বৃদ্ধি পায়, তাহলেই তাকে আমরা কি বলবো? সরল ভেদ। বোঝা গেল সরল ভেদ কি? এইবারে বলবো ব্যস্ত ভেদ কি, ঠিক আছে? তো আমি এই জায়গাটাকে মুছে দিচ্ছি পুরো। তো দেখো এইবারে বলবো ব্যস্ত ভেদ কি, ঠিক আছে? তাহলে দেখো আমি এখানে লিখছি ব্যস্ত ভেদ। তাহলে চলো ব্যস্ত ভেদ একটা উদাহরণের মাধ্যমে বুঝি। তাহলে দেখো প্রথমে
ওই গ্রাফেরই একটা ছক আমি এখানে এঁকে নিচ্ছি, তোমরা যেরকম গ্রাফ করেছো না ঠিক সেরকম। আচ্ছা আমি এক্সের মান লিখছি 2, এখানে লিখছি 10, তারপরে এক্সের মান 4 করছি, ওয়াই এর মান 5 করে দিচ্ছি, তারপরে দেখো আমি এক্সের মান 5 লিখছি আর এখানে 4 করে দিচ্ছি। তাহলে ব্যস্তভেদ কি খুব ভালো করে কিন্তু বুঝবে। ব্যস্তভেদ হলো আমরা যদি এই দুটো এক্স আর ওয়াই মানে এই দুটো চলরাশিকে গুণ করে অ্যান্সার কত পাচ্ছি সেটা আগে দেখি। দেখো এক্স আর ওয়াই দুটো চলরাশি গুণ করি, 2 আর 10কে যদি আমি গুণ করি তাহলে কত হচ্ছে দেখো 20। আবার দেখো এক্স আর ওয়াইকে আমি যদি গুণ করি তাহলে দেখো কত পাবো, 4 আর 5-এ কত হচ্ছে 20। আবার দেখো এই যে এই দুটো চলরাশি 5 আর 4কে যদি আমি গুণ করি তাহলে কত পাচ্ছি 20। তাহলে এখানেও দেখো কিন্তু খুব ভালো করে, এখানেও আমরা যে গুণফলগুলো পেলাম প্রত্যেকটা গুণফলই কিন্তু একই হচ্ছে, মানে সেম হচ্ছে। আর সেম হলে তাকে আমরা কি বলে থাকি, সেই জিনিসটাকে আমরা বলে থাকি কিন্তু ধ্রুবক। ঠিক আছে, তাহলে ব্যস্তভেদ মানে কি বলো তো? ব্যস্তভেদ যদি বলে কাকে বলে তখন আমরা কি বলবো? দুটো চলরাশির গুণফল যদি ধ্রুবক হয় মানে একই জিনিস হয় তখন তাকে আমরা কি বলি? ব্যস্তভেদ। ঠিক একইভাবে যদি কেউ আমাদেরকে বলে যে সরল ভেদ কি, তখন আমরা কি বলবো? যদি এক্স আর ওয়াই এর ভাগফলটা, দেখবে আমি আগের বারে কি করেছিলাম, দেখবে আমি আগের বারে এরকম লিখেছিলাম এক্স বাই ওয়াই এর মান দেখবে প্রত্যেকবার 1-2 এরকমভাবে বেরিয়েছিল। তাহলে দুটো চলরাশির ভাগফল যদি হয় ধ্রুবক মানে একই হয় তাহলে তাকে আমরা বলবো কি? সরল ভেদ। ঠিক আছে, আচ্ছা চলো এইখানে আমরা কি দেখলাম যে দুটো চলরাশির গুণফল সমান হচ্ছে, 3বারই দেখলাম কি সমান হচ্ছে বা ধ্রুবক হচ্ছে। তাহলে আমরা কি বলতে পারি? এটা হলো একটা ব্যস্তভেদ। কেন ব্যস্তভেদ? দেখো 20টা কিন্তু দেখবে 3বারই কিন্তু অ্যান্সারে এসেছে, দেখবে এখানেও 20, এখানেও 20, এখানেও 20, তাহলে ধ্রুবক কি? 20 বা 20 আমরা কি লিখতে পারি? ধ্রুবক, তাই না? ধ্রুবক কি? ধ্রুবক মানে হলো যে স্থির থাকে। কে স্থির রয়েছে? 20, 3বারই তো একই এসছে, তাহলে 20টা হলো স্থির, তাই জন্য ধ্রুবক। আর যে ধ্রুবক তাকে আমরা কোন লেটার দিয়ে চিহ্নিত করব? তাকে কিন্তু আমরা কে এই লেটার দিয়ে কিন্তু চিহ্নিত করব। বোঝা গেল? তাহলে এইবারে কিন্তু তোমরা খুব ভালো করে দেখবে। দেখো আমি এইখানে লিখছি এক্স ওয়াই এর মান আমরা দেখো কত পেয়েছি? পেয়েছি কিন্তু 20। ঠিক আছে, এইবারে দেখো আমি এরকমভাবে লিখতে পারি এক্স ওয়াই, এবারে আর 20 লিখবো না, এবারে আমি কত লিখবো? 20-র জায়গাতে 20 মানেই কি? 20 মানেই হলো কে, কে লিখবো। এইবারে খুব ভালো করে দেখো এক্স আর ওয়াই এর মাঝখানে কোনো চিহ্ন নেই মানে গুণ চিহ্ন, তাহলে ওয়াইটা যদি সমান চিহ্নের এই দিকে চলে আসে তাহলে আমরা কত পাবো? ওয়াইটা সমান চিহ্নের এই দিকে এলে দেখো ওয়াইটা এক্সের পাশে রয়েছে, তাহলে এখানে হলে নিচে বসবে ওয়াইটা, আর উপরে কি বসবে? 1 বসবে, মানে ছিল ওয়াই, এপারে চলে আসলে কি হয়ে গেল? উল্টে গেল 1/y। বোঝা গেল তো? সর্বদা মনে রাখবে কে এর মান কোনোদিনও কিন্তু 0 হবে না, এটা কিন্তু মনে রাখবে। এবার আমি তোমাদেরকে আগেরটাতেই বলেছিলাম যদি আমি এই ইজুকাল টু আর কেটাকে মানে ধ্রুবকটাকে যদি তুলে দিতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? সমান চিহ্ন আর ধ্রুবকটাকে আমি যদি তুলে দিতে চাই তাহলে পরের লাইনে আমাদেরকে সর্বদা এরকম করতে হবে, একটা ভ্যারিয়াসের চিহ্ন দিতে হবে, দিয়ে লিখতে হবে 1/y। বোঝা গেল? তাহলেই হয়ে যাবে। তাহলে এই আমাদের হয়ে গেল। তাহলে এই যে তোমরা সমীকরণটা দেখছো এক্স ভ্যারিয়াস 1/y, এই যে সমীকরণটা এইটাকে আমরা কি বলি বলো তো? ব্যস্তভেদের সমীকরণ। ঠিক আছে, অর্থাৎ ব্যস্তভেদ দেখতে কিন্তু এরকম হয়, ব্যস্তভেদ। ঠিক আছে, ব্যস্তভেদ দেখতে এই রকম হয়, আর সরল ভেদ দেখতে কিন্তু এই রকম হয়। সরল ভেদে সর্বদা কি হবে? ওয়াইটা কিন্তু এক্সের বরাবরে বসবে সরল ভেদে, আর ব্যস্তভেদে ওয়াইটা কিন্তু 1-এর নিচে বসবে। ঠিক আছে, তাহলে এটা হলো কি সরল ভেদ আর এটা হলো কি ব্যস্তভেদ। দেখো ব্যস্তভেদে কি হচ্ছে খুব ভালোভাবে দেখবে কেন এটাকে আমি ব্যস্তভেদ বলছি। দেখো যখনই এক্স এর মান 2 থেকে বেড়ে গিয়ে 4 হচ্ছে, ওয়াই এর মান কিন্তু দেখো 10 থেকে কমে গিয়ে 5 হচ্ছে, মানে এক্স এর মান ডবল হলে ওয়াই এর মান হাফ হয়ে যাচ্ছে, তাই না? দেখো আবার দেখো 2 থেকে 4 হলো, 4 থেকে 5 হচ্ছে, যত এক্স এর মান বৃদ্ধি পাচ্ছে ওয়াই এর মানগুলো দেখো কমে যাচ্ছে। দেখো 10 থেকে 5, 5 থেকে 4, তাহলে এই ধরনের মান যখন এক্স এর মান বৃদ্ধির সাথে সাথে ওয়াই এর মান কমে যাবে তখনই কিন্তু আমরা তাকে বলবো কি? ব্যস্তভেদ। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যে ব্যস্তভেদ কোনটা, সরল ভেদ কোনটা, ধ্রুবক কোনটা, চলরাশি কোনটা। তাহলে এতটা তোমরা বুঝলে। এইবারে আমরা চলে যাব কিন্তু অঙ্কতে। তো দেখো আজকে আমরা প্রথমেই এবারে স্টার্ট করে ফেলবো 1-এর দাগের অঙ্ক থেকে। দেখো 1-এর দাগের অঙ্কে বলে দিয়েছে দুটি এ ও বি এর সম্পর্কিত মানগুলি। তাহলে দেখো এ আর বি এর কিছু সম্পর্কিত মান দেখবে বলে দিয়েছে।
তো দেখো এখানে এ আর বি এরকমভাবে দেওয়া রয়েছে। এর মানগুলো দেখো দেওয়া রয়েছে কত 25, তারপরে দেখবে দেওয়া রয়েছে 30, 45 এবং তারপরে দেখবে আরেকটা দেখবে মান দেওয়া রয়েছে কত 250, তাই তো। আবার দেখবে একইভাবে বি এর মান দেখবে দেওয়া রয়েছে 10, 12, তারপরে দেখবে রয়েছে 18 এবং তারপরে দেখো রয়েছে 100। এইবারে এই ছক থেকে আমাদের কাছে কি জানতে চেয়েছে, এই ছক থেকে আমাদের কাছে দেখবে জানতে চেয়েছে এ ও বি এর মধ্যে কোনো ভেদ সম্পর্ক থাকলে তা নির্ণয় করি ও ভেদ ধ্রুবকের মান লিখি। আচ্ছা, প্রথমে জানতে চেয়েছে এ আর বি এর মধ্যে, এই এ আর বি এর মধ্যে আদৌ কি কোনো ভেদের সম্পর্ক আছে? অবশ্যই আছে, এটা দেখেই বুঝতে পারছি। দেখো এ আর বি এর মধ্যে কখন ভেদের সম্পর্ক আছে আমরা কি করে বুঝবো? দেখো এর মান যখন 25 তখন বি এর মান 10। এবারে এর মানটা যদি 25-এর বদলে 30 হয়ে যায়, বি এর মানটাও কিন্তু চেঞ্জ হচ্ছে। এর মানগুলো যেমন চেঞ্জ হতে থাকছে, বি এর মানগুলোও কিন্তু চেঞ্জ হতে থাকছে। আবার তুমি যদি এর মানকে চেঞ্জ করে 45 করে দাও, বি এর মানটাও দেখো 12 থেকে চেঞ্জ হয়ে কী হয়ে যাচ্ছে 18। তাহলে এ আর বি এর মান যদি দুটো চলরাশির মধ্যে যদি তাদের মানগুলো চেঞ্জ হতে থাকে, একটার মান চেঞ্জ হলে যদি আরেকটার মানও চেঞ্জ হতে থাকে, তাহলে আমরা কি বলবো এ আর বি এর মধ্যে কি ভেদের সম্পর্ক রয়েছে। এইবারে কথাটা হলো কি রকম ভেদের সম্পর্ক রয়েছে, সরল ভেদ নাকি ব্যস্ত ভেদ, এটাই হলো কথা। তাহলে দেখো প্রথমে আমি না কীরকমভাবে করছি খুব ভালো করে দেখো। প্রথমে আমি আগে ব্যস্ত ভেদ দিয়ে ট্রাই করি। ব্যস্ত ভেদ মানে কি? ব্যস্ত ভেদ মানে হলো দুটো চলরাশির গুণফল যদি দুটো চলরাশির গুণফল যদি একই হয়, বারবার একই আসে, দুটো চলরাশির গুণফল যদি বারবার একই আসে তাহলে আমরা তাকে কি বলবো? ব্যস্ত ভেদ। বোঝা গেল? আর একইভাবে দুটো চলরাশির ভাগফল যদি বারবার একই আসে তখন তাকে আমরা কি বলবো? সরল ভেদ। তো দেখো আমি না এই এ আর বিকে গুণ করে দেখি তো কত হচ্ছে। এ আর বিকে দেখো, এ এর মান এখানে 25, তার সাথে আমি গুণ করব, এখানে বি এর মান দেখো কত রয়েছে 10, দেখো গুণ করলে হচ্ছে 250। আবার দেখো এখানে এ এর মান কত 30, তারপরে দেখো বি এর মান দেখো 12, গুণ করলে দেখো কত হচ্ছে 12 3 36, 360। না, একই হচ্ছে না। তাহলে দুটো চলরাশি এ আর বি এর গুণফল যখন সমান হচ্ছে না তাহলে এরা কিন্তু ব্যস্ত ভেদে নেই। ঠিক আছে, তাহলে ব্যস্ত ভেদে যখন নেই তাহলে দেখি তো সরল ভেদের মতো করে ট্রাই করি। সরল ভেদ মানে কি? দুটো চলরাশির ভাগফল যদি বারবার একই আসে, মানে ধ্রুবক আসে, বারবার সমান আসে, তখন তাকে বলবো সরল ভেদ। তাহলে দেখো আমি যদি এ কে ভাগ করি বি দিয়ে তাহলে দেখি তো কত হচ্ছে। দেখো 25 তাকে আমি ভাগ করব কত দিয়ে? 10 দিয়ে। আবার একইভাবে তুমি দেখো যদি এখানে দেখো কত রয়েছে 30 আর এখানে কত 12, আবার দেখো এখানে কত রয়েছে 45, আবার দেখো নিচে কত রয়েছে 18, আবার দেখো তারপরে কত রয়েছে 250 আর 100। আমি এবারে ভাগ করি, দেখি কত হচ্ছে। 5 দিয়ে কাটলে কত হবে? 5 5 25, 5 2 10। তাহলে দেখো এখানে আমি কত পাচ্ছি? 5/2। আবার দেখো 6 দিয়ে কাটছি, 6 5 30, 6 2 12। তাহলে দেখো এখানে কত পাচ্ছি? আবার একইভাবে 5/2। আবার দেখো 9 দিয়ে কাটছি, 9 5 45, 9 2 18। কত পাচ্ছি? 5/2। আবার এখানে দেখো 0 0 কাটছি, 5 দিয়ে কাটলে 5 5 25, 5 2 10। তাহলে দেখো 5/2। তাহলে দেখো প্রত্যেকবার কিন্তু ভাগফলগুলো সমান হয়েছে, একই হয়েছে। একই মানে কি? ধ্রুবক। ঠিক আছে, তাহলে 5/2টা কি? প্রত্যেকবার সেম এসছে, চেঞ্জ হয়নি। 5/2 5/2 5/2 5/2, তাহলে 5/2টা কি? ধ্রুবক। তাহলে এইবারে তোমরা আমাকে বলো তো এ আর বি এর মধ্যে কি ভেদ, মানে যে সম্পর্কটা। দেখো অ্যান্সারে কিন্তু আমাদের কাছে জানতে চেয়েছে এ ও বি এর মধ্যে মানে কি ধরনের ভেদ সম্পর্ক আছে এবং তাদের ভেদ ধ্রুবকের মানটা কত। তাহলে এখানে আমরা এইভাবে উত্তরটা লিখব, এ ও বি সরল ভেদে রয়েছে, সরল ভেদে রয়েছে, সরল ভেদে রয়েছে। ঠিক আছে, কেন আমি দেখো সরল ভেদে রয়েছে বললাম? কারণ এদের ভাগফলগুলো সমান। যদি গুণফল সমান হতো তাহলে কিন্তু ব্যস্ত ভেদে রয়েছে বলতাম। ঠিক আছে, তাহলে এ ও বি সরল ভেদে রয়েছে। আমি যদি লিখি সরল ভেদে থাকলে কীরকমভাবে লিখতে হয়? এ ভ্যারিয়াস বি, এইভাবে লিখতে হয়। ব্যস্ত ভেদে থাকলে ওপরে 1 লিখতাম। ঠিক আছে, সরল ভেদে থাকলে কিন্তু ওপরে 1 লিখবো না। ঠিক আছে, এইবারে দ্বিতীয় কথা কি জানতে চেয়েছে? ধ্রুবকটার মান কত। দেখো ধ্রুবকটা কত পেয়েছি? 5/2। কেন ধ্রুবক? দেখো বারবার একই জিনিস, বারবার একই জিনিস। 5/2টা স্থির, একই, এখানেও এখানেও এখানেও।
তাহলে দেখো আমরা এখানে কি লিখবো, ভেদ ধ্রুবকের মান, ভেদ ধ্রুবকের মান দেখো কত হচ্ছে, ভেদ ধ্রুবকের মান আমরা পাচ্ছি কিন্তু 5/2। বোঝা গেল? তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের একের দাগেরটা শেষ। এবারে আমরা চলে যাব দুয়ের দাগে। তাহলে দেখো এবারে আমরা করব কত দাগেরটা, দুয়ের দাগেরটা। দুয়ের দাগে দেখবে এরকম একটা ছক দেখবে দিয়ে দিয়েছে, ঠিক আছে, এক্স ওয়াই, তারপরে দেখবে লেখা রয়েছে এক্স এর মান 18, 8, 12, 6, ওয়াই এর মান 3, 27/4, 9/2 এবং 9। এবার এখান থেকে কি জানতে চেয়েছে, দেখো বলে দিয়েছে এক্স ও ওয়াই এর মধ্যে কোনো ভেদ সম্পর্ক আছে কি না বুঝে লিখি। অবশ্যই ভেদ সম্পর্ক আছে, তাই জন্যই তো দেখো মানগুলো পাল্টে যাচ্ছে না। এক্স এর মান 18, ওয়াই এর মান 3, এক্স এর মান 8 হয়েই যাচ্ছে, ওয়াই এর মানও কিন্তু চেঞ্জ হচ্ছে। এক্স এর মান চেঞ্জ হওয়ার সাথে সাথে ওয়াই এর মানগুলোও যদি চেঞ্জ হয়ে যায় তাহলেই ভেদ সম্পর্কে আছে। এবারে কথাটা হলো জানতে চাই যে কেমন ভেদ, সরল নাকি ব্যস্ত। তাহলে আগে না আমরা ব্যস্ত দিয়ে ট্রাই করি, ঠিক আছে, সর্বদা আগে ব্যস্ত দিয়ে করব। তাহলে দেখো আমি এই দুটো চলরাশিকে গুণ করি, তাহলে দেখি তো কত হচ্ছে, এক্স আর ওয়াই। তো যদি গুণ করি তাহলে দেখো এখানে কত হচ্ছে, এখানে এক্স 18 ইন্টু 3, ঠিক আছে। আবার দেখো এক্সের মান এখানে 8 ইন্টু দেখো কত হচ্ছে 27/4। তাহলে প্রথম দুটো আগে দেখি, 18 আর 3 কত হচ্ছে 54। আবার দেখো 4 একে 4, 4 2 8, তাহলে দেখো 2 আর 27কে গুণ করলে 54। বাহ, প্রথম দুটো তো মিলে গেল। দেখি এবার সবকটা মিলছে কিনা। তারপরে দেখো 12 আর 9/2, 12 ইন্টু 9/2, তাহলে দেখো 2 একে 2, 2 6 12, তাহলে দেখো 6 আর 9কে যদি গুণ করি কত হবে 54। আবার একইভাবে দেখো এখানে 9 আর 6, 6 আর 9 সরি, তাহলে গুণ করলে কত হচ্ছে 54। বাহ, প্রত্যেকটাতেই দেখবে কিন্তু অ্যান্সার একই এসেছে। দেখো 54 54 54 54। তার মানে দুটো চলরাশির গুণফল প্রত্যেকবার যদি একই আসে অর্থাৎ ধ্রুবক আসে, তখন আমরা কি বলবো, এক্স আর ওয়াই কীরকম ভেদে রয়েছে, এক্স আর ওয়াই কিন্তু ব্যস্ত ভেদে রয়েছে, ঠিক আছে। তাহলে ব্যস্ত ভেদে রয়েছে, তাহলে আমরা এরকমভাবে লিখবো উত্তরটাকে, এরকমভাবে লিখবো এক্স ওয়াই ব্যস্ত ভেদে রয়েছে, ব্যস্ত ভেদে রয়েছে। এবারে যে ব্যস্ত ভেদে রয়েছে তাকে আমরা লিখবো কিভাবে, এই রকমভাবে লিখবো এক্স ভ্যারিয়াস 1/y, ঠিক আছে। ব্যস্ত হলেই কিন্তু ওপরে একটা কি থাকবে, এক থাকবে। কেন থাকবে সেটা কিন্তু আমি তোমাদেরকে একটু আগেই বুঝিয়েছি। আর ভেদ ধ্রুবকের মান কত, দেখো 54, প্রত্যেকবারই অ্যান্সার এসছে। তাহলে আরেকটা আমরা কি অ্যান্সার লিখবো, ভেদ ধ্রুবকের মান কত লিখবো, আমরা লিখবো কিন্তু 54, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল আমাদের দুয়ের দাগের অঙ্কটা শেষ। চলে যাবো এবারে আমরা তিনের দাগের অঙ্কে। তো দেখো এবারে আমরা চলে যাব তিনের দাগের অঙ্কগুলোতে। প্রথমেই দেখো তিনের দাগের একে কি বলে দিয়েছে, বিপিন কাকুর ট্যাক্সি 25 মিনিটে 14 কিমি পথ অতিক্রম করে, একই বেগে ট্যাক্সি চালিয়ে 5 ঘন্টায় কতটা পথ যাবেন তা ভেদ তত্ত্ব প্রয়োগ করে কিন্তু লিখি। তাহলে এই অঙ্কগুলো কিন্তু দেখবে তোমরা 7 8-এ করেছো, কিন্তু এখানে একটু ভেদ তত্ত্ব প্রয়োগ করে যেহেতু করতে বলেছে তাহলে একটু অন্য রকমের হবে। তো দেখো অ্যান্সারে আমাদের কাছে কি জানতে চেয়েছে, যে কতটা পথ যাবেন, ঠিক আছে। তো কতটা পথ যাবেন কীরকমভাবে আমরা লিখবো, ঠিক ক্লাস 7 8-এ যেরকমভাবে করেছো ঐকিক নিয়মে বা ত্রৈরাশিকে ঠিক আমরা যেরকমভাবে সাজাই না, ঠিক সেইভাবে আমরা এখানে সাজাবো দূরত্ব, আর এইদিকে আমরা কি লিখবো, সময়, ঠিক আছে। সময়কে আমরা কোন একক দিয়ে চিহ্নিত করব, মিনিট দিয়ে, ঠিক আছে। কারণ দেখবে প্রথম লাইনেই দেখবে কি বলে দিয়েছে, প্রথম লাইনেই অঙ্কের শুরুতেই দেখবে বলে দিয়েছে 25 মিনিটে কত কিলোমিটার পথ যাচ্ছে, 14 কিলোমিটার। তাহলে আমরা এখানে কিমি বলে লিখব, ঠিক আছে, 14 কিমি বলে লিখছি। এইবারে ভেদ তত্ত্ব যখন করব না, খুব ভালো করে দেখবে, আগে আমি সাজিয়ে এটা নিই। বলে যে 25 মিনিটে কতটা যায়, 25 মিনিটে যায় 14 কিলোমিটার। তাহলে অ্যান্সারে কি জানতে চেয়েছে, যে 5 ঘন্টায় কত যায়, 5 ঘন্টায়। তাহলে বলো তো, খুব ভালো করে কিন্তু দেখবে, দেখো এখানে এককটা রয়েছে মিনিট, এখানে রয়েছে ঘন্টা। তাহলে এই ঘন্টাটাকে আমরা কি করব, মিনিটে পরিণত করব। তাহলে ঘন্টা থেকে মিনিটে যেতে গেলে আমাকে কি করতে হয়, 60 দিয়ে গুণ করতে হয়। তাহলে 6 আর 5-এ কত হবে, এখানে 30, আর এই শূন্যটা বসে গেল। তার মানে 30 মিনিটে কতটা পথ যাবে সেটা কিন্তু বের করতে হবে, ঠিক আছে। তো এইবারে খুব ভালো করে দেখবে, দেখো যখন 25 মিনিট সময় ধরে গাড়ি চালাচ্ছে তখন 14 কিলোমিটার পথ যাচ্ছে। এবারে দেখো যেই 25 থেকে 25 মিনিট গাড়ি না চালিয়ে এবার যদি 300 মিনিট গাড়ি চালায় তাহলে কি আরও বেশি পথ যাবে।
তাহলে দেখো 25 মিনিট এইটা চেঞ্জ করে আমি যদি এবার 300 মিনিট গাড়ি চালাই তাহলে অবশ্যই 14-র বদলে নিশ্চয়ই আরও বেশি পথ যাব। হতে পারে আমি 50 কিলোমিটার গেলাম বা 60 কিলোমিটার গেলাম। তাহলে দেখো এইটা চেঞ্জ করে যে এইটা করে দেব, মানে 25 মিনিট গাড়ি চালাচ্ছিলাম, এবার যদি আমি চেঞ্জ করে 300 মিনিট গাড়ি চালাই তাহলে আমি 14 কিলোমিটারের বদলে আরও বেশি কিলোমিটার বা 50 কিলোমিটার বা 60 কিলোমিটার এরকম যাব। তাহলে এইটা পরিবর্তন করে এইটা করলে এইটাও পরিবর্তন হয়, কিন্তু এরকম কিছু একটা হবে। তাহলে তোমরা বুঝতেই পারছো সময় আর দূরত্ব দুটো কিন্তু চলরাশি, কারণ দুটোই পরিবর্তন হয়ে যাচ্ছে, তাই না? টাইম যদি আমি চেঞ্জ করে দিই, খুব ভালো করে দেখবে, সময়টা যদি আমি চেঞ্জ করে দিই, বেশি বা কম যাই করে দিই, পথও কিন্তু আমি বেশি বা কম যাব, তাই না? তার মানে কি হচ্ছে, এরা দুজন হলো চলরাশি। তাহলে চলরাশিগুলোকে আমরা এরকমভাবে ধরে নেব। এখানে লিখবো ধরি, ঠিক আছে, সময়কে দেখো আমি কি ধরে নিচ্ছি, ভাবো সময়কে আমি ধরে নিচ্ছি এ বলে, আর ভাবো দূরত্বকে আমি ধরে নিচ্ছি বি বলে, ঠিক আছে, এরকম দুটো ধরে নিচ্ছি, ঠিক আছে। তাহলে এবার তোমরাই বলো তো আমাকে, যে যদি বেশি সময় ধরে আমি গাড়ি চালাই তাহলে বেশি পথ যাব, আর যদি আমি অল্প সময় গাড়ি চালাই, ভাবো 25 মিনিট গাড়ি চালালে যদি 14 কিলোমিটার যাই, 300 মিনিট গাড়ি চালালে আরও অনেক দূর যাব। আচ্ছা যদি আমি 300-র বদলে ভাবো 3 মিনিট গাড়ি চালাতাম, তাহলে কি অনেক কম পথ যেতাম। তার মানে কি হচ্ছে, সময় যত বাড়িয়ে দেব দূরত্বটাও তত কি হবে, দূরত্ব ততটাই বেড়ে যাবে। সময় যদি কমিয়ে দিই তাহলে কি হবে, দূরত্বও কমে যাবে। তাহলে এই ধরনের সম্পর্ককে আমরা কি বলি, সরল সম্পর্ক। তাহলে দেখো আমরা এখানে এরকমভাবে লিখব যে গতিবেগ একই থাকলে, গতিবেগ একই থাকলে সময় ও দূরত্ব এদের মধ্যে সম্পর্ক কি, সরল। তাহলে আমরা লিখবো কি, গতিবেগ একই থাকলে সময় ও দূরত্ব সরল ভেদে থাকে, সরল ভেদে থাকে, ঠিক আছে, এরকমভাবে কিন্তু আমরা লিখে নেব, ঠিক আছে। এইবারে দেখো তাহলে সময় আর দূরত্ব কি, সরল ভেদে থাকে। তাহলে সরল ভেদ হলে কীরকমভাবে লিখতে হয় আমি তোমাদেরকে বলেছি, সময় আর দূরত্ব, সময়কে আমরা কি দিয়ে চিহ্নিত করছি, এ। তাহলে এ আর বি, বি মানে দূরত্ব, এটা সরল ভেদে থাকবে, তাহলে আমরা কি লিখবো, এ ভ্যারিয়াস বি। এইবারে ভাবো আমি এই ভ্যারিয়াসটাকে তুলতে চাই, তাহলে কি করব, এ ভ্যারিয়াস তুললেই সমান চিহ্ন বসাবো এবং একটা ধ্রুবক বসাবো, ধ্রুবকটাকে আমরা কে ধরে নেব, ঠিক আছে, এরকমভাবে লিখব। তাহলে পাশে কিন্তু আমরা অবশ্যই লিখে নেব, খুব ভালো করে জানবে, কে এটার মান কিন্তু কখনো শূন্য হবে না, তাহলে এটাকে আমরা লিখব কে অশূন্য, শূন্য হবে না মানে কি, অশূন্য, ঠিক আছে। আর কেটা কি, ধ্রুবক, তো তাহলে ধ্রুবককে আমরা কি লিখবো, এরকমভাবে লিখবো, কে অশূন্য ভেদ ধ্রুবক, ভেদ ধ্রুবক, ঠিক আছে। এটা কিন্তু আমরা লিখে নেব এবং এটার একটা সমীকরণের নাম দেবো, এটা হলো কিন্তু 1 নাম্বার সমীকরণ, ঠিক আছে। তাহলে চলো আমরা এবার মান বসাই। তো এর জায়গাতে কত বসাবো, দেখো এ মানে হলো এই যে সময়টা, এটা হলো এ, ঠিক আছে, আর বি মানে কি দূরত্ব, এটা হলো বি। তাহলে দেখো কি লেখা রয়েছে 25, বিতে কত লেখা রয়েছে 14, তাহলে এতে কত বসাবো 25 কে, আর বিতে দেখো আমরা কত বসাবো, বিতে বসাবো কত 14, ঠিক আছে। তাহলে এবারে দেখো, তাহলে দেখো 14 এখানে কি রয়েছে, গুণ রয়েছে, এই সাইডে চলে আসলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, মানে 25/14 ইজুকাল টু কি, কে, ঠিক আছে। তাহলে এটা তোমরা আশা করি বুঝতে পারলে। তাহলে কে ইজুকাল টু দেখো আমরা কত পেলাম, পেলাম কিন্তু 25/14। এইবার এই কে এর মানটাকে 1 নাম্বার সমীকরণে বসাতে হবে। তাহলে এখানে আমরা এরকমভাবে লিখবো, কে এর মান, এরকমভাবে লিখবো, কে এর মান 1 নম্বর সমীকরণে, 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই, ঠিক আছে, 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে দেখো 1 নম্বর সমীকরণে কে এর মান বসাবো, কে এর মান দেখো বসাবো 1 নম্বর সমীকরণে, 1 নম্বর সমীকরণ দেখো এখানে কি রয়েছে, এই দেখো কে এ ইজুকাল টু কে ইন্টু বি, এইটাই তো দেখো রয়েছে 1 নম্বর সমীকরণ, তাই না। তাহলে চলো আমি মানটাকে বসাই, এইখানটাতে করি অঙ্কটাকে, দেখো এ ইজুকাল টু কে ইন্টু বি। তাহলে এর জায়গাতে এবারে আমরা কত বসাবো, এবারে নিচেরটা দেখবো, এ মানে যেমন 25 ছিল, এ মানে 300, তাহলে দেখো আমি এখানে এর জায়গাতে কত বসাবো, বসাবো কিন্তু 300, ঠিক আছে।
এ মানে কি, এ মানে হলো সময়, সময়টা যেমন 2500 আবার 300 হতো, 25টা একবার এখানে বসিয়ে দেওয়া হয়ে গেছে, তাহলে এবার 300কে বসাবো 300। ঠিক আছে, এবারে দেখো কে এর জায়গাতে কত লিখবো, কে এর মান কিন্তু আমরা জানি, কত জানি, কে এর মান 25/14, তাহলে আমরা কত লিখবো, লিখবো কিন্তু 25/14 ইন্টু, এবারে দেখো বি এর মান কিন্তু জানি না, দেখো এখানে জিজ্ঞাসা চিহ্ন, তাহলে এখানে বি যেমন আছে লিখবো, তাহলে দেখো এখানে কি হচ্ছে 300, তাহলে এখানে দেখো 25/14 গুণ এই সাইডে যদি চলে আসে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, মানে উল্টে যাবে, 14/25 হয়ে যাবে, আর বিটা যেমন আছে থাকবে। তাহলে চলো আমরা এবার ভাগ করি, 25 একে 25, 25 দিয়ে যদি 300কে ভাগ করি দেখি তো কত হবে। দেখো আমি এই জায়গাটাতে করছি, 300কে যদি ভাগ করি 25 দিয়ে, তাহলে হবে 25 একে 25, বিয়োগ করলে 5, ওপর থেকে 0, 25 দুগুণে 50, তাহলে কত পাচ্ছি 12, তাহলে এখানে আমরা পাচ্ছি কত 12, তাহলে বি ইজুগাল টু দেখি কত হচ্ছে 12 × 14, তাহলে দেখো 12 আর 14কে যদি আমি গুণ করি, 4 12 কত 48, 1 দিয়ে করলে হবে 12, এখানে হচ্ছে কত 6, আর এখানে হচ্ছে 168 ইজুগাল টু কত হচ্ছে বি, তাহলে আমরা ঘুরিয়ে লিখবো কি বি ইজুগাল টু 168, তার মানে খুব ভালো করে দেখবে বি মানে আমরা কি ধরে নিয়েছিলাম, দূরত্ব, তাহলে দূরত্ব আমরা কত পেলাম, পেলাম কিন্তু 168। এই রাফগুলোকে মুছে দিচ্ছি, এখানে কিন্তু করবে না তোমরা, খাতার পাশে কোথাও করবে, ঠিক আছে। তাহলে আমরা বি ইজুগাল টু কত পেলাম, পেলাম কিন্তু 168, তার মানে 300 মিনিট ধরে আমি যদি গাড়ি চালাই তাহলে আমি কতটা পথ যাব, 168 কিলোমিটার পথ কিন্তু যাব। এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। লিখতে হবে তাহলে কি জানতে চেয়েছে, জানতে চেয়েছে তিনি কতটা পথ যাবেন, তাহলে আমরা এরকমভাবে জাস্ট লিখে দেবো তিনি 168 কিমি পথ যাবেন, 168 কিমি পথ যাবেন। এই হয়ে গেল আমাদের অঙ্ক শেষ। চলে যাব এবারে কতর দাগে, 3-এর দাগের 2-তে, ঠিক আছে। তো দেখো এবারে আমরা করব 3-এর দাগের 2-এর অঙ্কটা। তো দেখো 3-এর দাগের 2-এর অঙ্কে কি বলে দিয়েছে, বলে দিয়েছে আমাদের স্কুলের প্রথম শ্রেণীর 24 জন শিশুর মধ্যে এক বাক্স সন্দেশ সমান ভাগে ভাগ করে দিলাম এবং প্রত্যেকে 5টি করে গোটা সন্দেশ পেল। যদি শিশুর সংখ্যা 4 জন কম হতো তবে প্রত্যেকে কতগুলি করে সন্দেশ পেত। তাহলে দেখো এখানে অ্যান্সারে জানতে চেয়েছে সন্দেশ কতগুলো করে পেত। তাহলে দেখো আমরা কিন্তু এইদিকে ত্রৈরাশিকের মতো করে লিখবো, যেহেতু অ্যান্সারে জানতে চেয়েছে কতগুলো সন্দেশ পেত, তাহলে এখানে আমরা লিখবো কি সন্দেশ সংখ্যা। ঠিক আছে, আমরা এখানে কি লিখবো, সন্দেশ সংখ্যা। আর এই দিকে আমরা কি লিখবো, লিখবো কিন্তু শিশুর সংখ্যা। ঠিক আছে, এই দিকে আমরা কি লিখবো, শিশুর সংখ্যা। এইবারে দেখো প্রথম লাইনটা কিন্তু খুব ভালো করে তোমরা পড়বে। দেখো প্রথম লাইনে কি বলে দিয়েছে, প্রথম লাইনে এই দেখবে বলে দিয়েছে 24 জন শিশুর মধ্যে ভাগ করলে প্রত্যেকে কটা করে সন্দেশ পাবে, পাবে কিন্তু 5টা করে। তাহলে দেখো প্রথমে শিশুর সংখ্যা দেখো কত বলে দিয়েছে, বলে দিয়েছে 24। তাহলে এক বাক্স ভাবো সন্দেশ রয়েছে, একটা বাক্স, সেখান থেকে প্রত্যেককে সন্দেশ দেওয়া হচ্ছে, 24 জন শিশু, প্রত্যেককে সন্দেশ দেওয়া হচ্ছে। 24 জন শিশুর মধ্যে যদি এক বাক্স সন্দেশকে ভাগ করে দেওয়া হয় তাহলে প্রত্যেকে কটা করে সন্দেশ পাচ্ছে, পাচ্ছে কিন্তু 5টা করে। ঠিক আছে, এইবারে দেখো অঙ্কের মধ্যে কি বলে দিয়েছে, বলে দিয়েছে যদি শিশুর সংখ্যা 4 জন কম হতো, তাহলে দেখো শিশু কতজন রয়েছে, 24 জন, যদি 4 জন কম হতো অর্থাৎ 20 জন যদি হতো, তাহলে এটাকে আমরা এইভাবে লিখবো 24 বিয়োগ 4 অর্থাৎ 20। যদি 20 জন হতো তাহলে প্রত্যেকে কটা করে সন্দেশ পেত। ঠিক আছে, তাহলে দেখো আগে আমরা প্রথমে কি করব বলো তো, প্রথমে আমরা এই শিশুর সংখ্যা আর সন্দেশের সংখ্যাটাকে না আগে এখানে আমরা কিছু একটা ধরে নেব। তাহলে আমি দেখো এখানে প্রথমে লিখছি ধরি, ওই একইভাবে আমরা ধরে নিই শিশুর সংখ্যাকে আমি ধরে নিচ্ছি এ। ঠিক আছে, শিশুর সংখ্যা এটাকে দেখো আমি ধরে নিচ্ছি কি বলো তো এ বলে, শিশুর সংখ্যা ইজুগাল টু এ। তারপরে দেখো সন্দেশের সংখ্যা এটাকেও আমি ধরে নিচ্ছি সন্দেশের সংখ্যা, এটাকেও দেখো আমি ধরে নিচ্ছি বি বলে, ঠিক আগের অঙ্কটার মতোই। ঠিক আছে, এগুলো হলো কিন্তু চলরাশি, তার কারণ এদের মান কিন্তু যখন তখন চেঞ্জ হতে পারে। ঠিক আছে, তাই জন্য এরা চলরাশি। কি করে চেঞ্জ হচ্ছে তোমরাই ভালো করে দেখো, ভালো করে বুঝবে কিন্তু। আচ্ছা বলো তো শিশুর সংখ্যা ও সন্দেশের সংখ্যার মধ্যে সম্পর্ক কি হবে, বলো শিশুর সংখ্যা বা সন্দেশের সংখ্যার মধ্যে সম্পর্ক কি হবে। খুব ভালো করে দেখো, ভাবো এখানে বাক্স রয়েছে একটা, আর এই বাক্সের মধ্যে না প্রচুর ভাবো সন্দেশ রয়েছে, অনেক সন্দেশে ভর্তি রয়েছে।
এবারে প্রত্যেকটা শিশু কটা করে সন্দেশ পাচ্ছে, খুব ভালো করে দেখবে, প্রত্যেকটা শিশু 5টা করে সন্দেশ পাচ্ছে। কতগুলো টোটাল শিশু রয়েছে? শিশু কিন্তু টোটাল রয়েছে 24টা। 24টা বাচ্চা রয়েছে, প্রত্যেকে পাচ্ছে, এই বাক্সের মধ্যে সন্দেশ রয়েছে, প্রত্যেকে পাচ্ছে কতগুলো করে সন্দেশ? 5টা করে। এইবারে তোমরাই বলো, খুব ভালো করে দেখবে, যদি শিশু সংখ্যা 24-এর বদলে 20 হয়ে যায়, যদি 20 হয়ে যায় তাহলে প্রত্যেকে এবারে কি 5টা করে সন্দেশ পাবে, না তার থেকে বেশি পাবে বা তার থেকে কম পাবে? তোমরাই বলো তো। দেখো, খাবার যতটা রয়েছে, অনেক লোক যদি খেতে চলে আসে তাহলে প্রত্যেকের পেটে কিন্তু অল্প অল্প করে খাবার যাবে, তাই না? ভাবো এই সন্দেশটা, এখানে দেখো অনেক সন্দেশ রয়েছে, যদি এখানে 2জন খেতে আসতো সন্দেশ, ভাবো 2টো বাচ্চা মিলেই সব সন্দেশ খাবে, তাহলে ওই 2জনের পেটে প্রচুর সন্দেশ যাবে, তাই না? ওই 2জনের পেটে প্রচুর খাবার যাবে। আবার যদি এখানে 24 জন খেতে আসে তাহলে প্রত্যেকটা বাচ্চার পেটে অনেক কম খাবার যাবে, কারণ অনেকে খেতে চলে এসেছে, তো তাই না, অনেকে খেতে চলে এসেছে, তাই জন্য। তাহলে যদি শিশুর সংখ্যা কমে যায়, মানে অল্প শিশু এখানে খেতে আসে, তাহলে প্রত্যেকটা শিশুর পেটে বেশি বেশি করে খাবার যাবে। আবার ভাবো, তোমরাই বলো তো, ভাবো 24 জনের বদলে যদি 100 জন খেতে আসে, তাহলে এই খাবার যদি খায় তাহলে কি প্রত্যেকের পেটে অল্প অল্প করে খাবার যাবে? তার মানেটা কি হচ্ছে, শিশুর সংখ্যা বেড়ে গেলে সন্দেশের সংখ্যা, প্রত্যেকের পেটে যে সন্দেশটা যাচ্ছে তার সংখ্যাটা কি হবে? কমে যাবে। আর শিশুর সংখ্যা যদি কমে যায়, 20 হয়ে যাচ্ছে, তাহলে একটু হলেও প্রত্যেকটা শিশুর পিছনে বা প্রত্যেকটা শিশুর পেটে বেশি খাবার যাবে। তাহলে এই যে সম্পর্কটাকে আমরা কি বলবো? এটা বেড়ে গেলে এটা কমে যাচ্ছে, এটা কমে গেলে এটা বেড়ে যাচ্ছে, এই ধরনের সম্পর্ককে আমরা কি বলি? ব্যস্ত, তাই তো? তাহলে এখানে আমরা লিখবো কি, শিশুর সংখ্যা, শিশুর সংখ্যা, শিশুর সংখ্যা ও প্রত্যেক শিশুর পাওয়া, প্রত্যেক শিশুর পাওয়া সন্দেশের সংখ্যার মধ্যে, সন্দেশের তাহলে আমরা কি বলতে পারি? শিশুর সংখ্যা ও প্রত্যেক শিশুর পাওয়া সন্দেশের সংখ্যা ব্যস্ত ভেদে রয়েছে, ব্যস্ত ভেদে রয়েছে, ঠিক আছে? তাহলে দেখো আমি এখানে কি লিখলাম কিন্তু শিশুর সংখ্যা ও প্রত্যেক শিশুর পাওয়া সন্দেশের সংখ্যা ব্যস্ত ভেদে কিন্তু রয়েছে। কারণ তোমরা বুঝতেই পারলে যে শিশু যদি অনেক চলে আসে, অনেক শিশু যদি খেতে আসে, তাহলে কিন্তু প্রত্যেকে অল্প অল্প কিন্তু খাবার পাবে, ঠিক আছে? তাহলে ব্যস্ত ভেদে থাকলে তাকে আমরা কিভাবে লিখি? তাহলে এই হলো শিশু, এই হলো সন্দেশ, তাহলে এটা ব্যস্ত ভেদে থাকলে আমরা এইভাবে লিখবো, এ ভ্যারিয়াস কি লিখবো? 1/b, ঠিক আছে? এবারে আমি যদি ভ্যারিয়াসটাকে এখান থেকে তুলে দিতে চাই তাহলে কি লিখবো? এ ইজুকাল টু কে লিখতে হবে কিন্তু, ঠিক আছে? ধ্রুবকটাকে লিখতে হবে, ভ্যারিয়াস তুলতে গেলেই কি ধ্রুবক লিখতে হবে। আর এখানে আমরা কি লিখবো? কে হলো অশূন্য ভেদ ধ্রুবক, কারণ কে এর মান কখনো শূন্য হতে পারে না, কে অশূন্য ভেদ ধ্রুবক, এটা কিন্তু প্রত্যেক অঙ্কেই লিখতে হবে, ঠিক আছে? তাহলে দেখো আমরা এবার এখানে মানগুলোকে বসাবো। এ মানে কি? এ মানে হলো কিন্তু শিশুর সংখ্যা, ঠিক আছে? এ মানে হলো শিশুর সংখ্যা, এইটা হলো এ, খুব ভালো করে মনে রাখবে, এইটা হলো এ আর এইটা হলো কিন্তু বি, ঠিক আছে? তাহলে চলো আমরা এর জায়গাতে কত বসাবো। প্রথমে দেখো এখানে এর মান কত রয়েছে? 24, তাহলে এই দেখো বসাবো 24, কে বসাবো ইন্টু 1/বি এর জায়গাতে কত বসাবো? বি মানে হলো কিন্তু 5, ঠিক আছে? তাহলে এদিকে দেখো বি দাগের নিচে, 5টা দেখো দাগের নিচে রয়েছে মানে ভাগ, এই সাইডে চলে গেলে কি হবে? গুণ হয়ে যাবে 24-এর সাথে, তাই না? আর এই দিকে দেখো তাহলে কি পড়ে থাকবে? কে আর 1 যদি গুণ করি কি হবে? কে পড়ে থাকবে। তাহলে দেখো 24 ইন্টু 5 করলে কত হবে? 120, তাহলে কে এর মান আমরা কত পেলাম? 120। আচ্ছা, এইটাকে আমরা না সর্বদা 1 নম্বর সমীকরণ বলে লিখবো। এইবারে এই যে কে এর মান, এটাকে আমরা এই 1 নম্বর সমীকরণে আবার বসাবো, ঠিক আছে? তাহলে দেখো আমরা এখানে কি লিখবো? আমি দেখো এখানে লিখছি কে এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই, 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই, ঠিক আছে? 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে চলো 1 নম্বর সমীকরণে বসাবো কে এর মানটাকে। তাহলে দেখো
এক নম্বর সমীকরণটা দেখো কি লেখা রয়েছে, a ইজুকাল টু কি লেখা আছে, k ইন্টু 1/b। তাহলে চলো আবার এখানে আমরা মান বসাবো। তাহলে দেখো এর জায়গাতে কত বসাবো, একটু আগে এ ছিল 24, এবারে এর মান কত বসাবো 20। ঠিক আছে, এবারে দেখো কে এর জায়গাতে কত বসাবো, কে এর মান দেখো এক্ষুনি পেয়েছি কত 120 ইন্টু কী রয়েছে 1/b। ঠিক আছে, ইন্টু কী রয়েছে 1/b। তাহলে এবারে দেখো 120টা কী রয়েছে গুণ, এই সাইডে চলে আসলে কি হয়ে যাবে কিন্তু ভাগ, মানে নিচে বসবে। আর এখানে দেখো কী থাকছে 1/b। চলো কাটাকুটি করি, ওপরে 0 নিচে 0, 2 1 2, 2 6 12। তাহলে দেখো এখানে আমরা পাচ্ছি কত, পাচ্ছি কিন্তু 1/6, আর এখানে পাচ্ছি কত 1/b। তাহলে হিসেব মতো আমি যদি 1 আর 1কে ভাবো বাদ দিয়ে দিই, তাহলে থাকছে b ইজুকাল টু কত 6। তাহলে এখানে থাকছে কি b ইজুকাল টু 6, বোঝা গেল। তাহলে দেখো এখানে আমরা b ইজুকাল টু কত পাচ্ছি 6, তার মানে সন্দেশের সংখ্যা কত পাচ্ছি 6। তার মানে আমাদের কাছে জানতে চেয়েছে যদি 24টা বাচ্চার বদলে 20টা শিশু যদি ওই এক বাক্স সন্দেশ খেতে যায়, তাহলে প্রত্যেকটা শিশু কতগুলো করে সন্দেশ পাবে কিন্তু খুব ভালো করে দেখো 6টা করে পাবে। একটু আগে পাচ্ছিল 5টা করে, যেই শিশুর সংখ্যা কমে গেল সঙ্গে সঙ্গে প্রত্যেকের পাওয়া সন্দেশ কিন্তু বেড়ে গেল, হয়ে গেল কটা 6টা। তাহলে অ্যান্সার লিখবো আমরা, জানতে কি চেয়েছে, জানতে আমাদের কাছে চেয়েছে কতগুলি করে গোটা সন্দেশ পেত, তবে প্রত্যেকে কতগুলি করে গোটা সন্দেশ পেত। তাহলে এখানে আমরা অ্যান্সার লিখব, তবে প্রত্যেকে 6টি করে গোটা সন্দেশ পেত, গোটা সন্দেশ পেত। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ। ঠিক আছে, এইবারে আমরা চলে যাব লাস্ট 3 দাগের 3 অঙ্কে। তো দেখো এবারে আমরা করব 3 দাগের 3টা, যেখানে দেখবে বলে দিয়েছে একটি পুকুর কাটতে 50 জন গ্রামবাসীর 18 দিন সময় লেগেছে। তারপরে বলেছে পুকুরটি 15 দিনে কাটতে হলে অতিরিক্ত কতজন লোককে কিন্তু কাজ করতে নিতে হবে। তাহলে দেখো অ্যান্সারে জানতে চেয়েছে কতজন লোককে। তাহলে দেখো আমরা ঠিক ত্রৈরাশিকের মতো এই দিকে প্রথমে লিখব কি লোক সংখ্যা, প্রথমে দেখো এই দিকে আমরা কি লিখব লোক সংখ্যা, আর এই দিকে দেখো আমরা কি লিখব দিন সংখ্যা। যেরকমভাবে আমরা ছোটোবেলায় ত্রৈরাশিক পদ্ধতি করতাম না, ঠিক ওই একইভাবে। ঠিক আছে, তাহলে দেখো প্রথম লাইনেই কতজন বলে দিয়েছে, প্রথমেই দেখো বলে দিয়েছে 50 জন লোকের কতদিন সময় লাগছে 18 দিন। তারপরে দেখো বলে দিয়েছে 15 দিনে যদি এই পুকুরটা কাটতে হয় তাহলে কতজন আরও অতিরিক্ত লোক নিয়োগ করতে হবে। তাহলে আমরা প্রথমেই যেটা করব, ধরি বলে এখানে লিখে নেব ঠিক আগের অঙ্কগুলোর মতো। তাহলে দেখো দিন সংখ্যাকে আমি ধরে নিচ্ছি, দিন সংখ্যাকে ভাবো এ ধরে নিচ্ছি আগের অঙ্কগুলোর মতোই এ, আর লোক সংখ্যাকে ভাবো আমি ধরে নিচ্ছি বি বলে। এইবারে তোমরাই আমাকে বলো যে লোক সংখ্যা ও দিন সংখ্যার মধ্যে সম্পর্ক কি হবে। তাহলে দেখো 18 দিনের কাজ কমপ্লিট করতে গেলে 50 জন লোক লাগে। এবারে 18 দিনের আগে যদি কাজটাকে কমপ্লিট করতে হয় ভাবো 15 দিনের মধ্যে, তাহলে কি আরও বেশি লোক লাগবে, তাই না? ভাবো যদি বলা হতো 18 দিনের কাজ কমপ্লিট করতে গেলে 50 জন লোক লাগে, যদি বলা হয় 18 দিনের বদলে 2 দিনের মধ্যে কাজ কমপ্লিট করতে হবে, তাহলে কি করে করব আমরা, আরও বেশি লোককে আনতে হবে। তাহলে অল্প দিনের মধ্যে কাজ কমপ্লিট করতে হলে বেশি লোক লাগে, আর যদি হাতে অনেক বেশি সময় থাকে তাহলে অল্প দিনেও অল্প লোকেও কিন্তু কাজ হয়ে যায়। হাতে বেশি দিন সময় থাকলে অল্প লোকে কাজ হয়, আর অল্প দিন সময় থাকলে বেশি লোক কাজে লাগে। তাহলে দিন সংখ্যা কমে গেলে লোক সংখ্যা বেড়ে যায়, দিন সংখ্যা বেড়ে গেলে লোক সংখ্যা কমে যায়। তাহলে এই ধরনের সম্পর্ককে আমরা কি বলি, ব্যস্ত সম্পর্ক বলি, তাই না? তাহলে এখানে কিন্তু আমরা লিখব দিন সংখ্যা ও লোক সংখ্যা ব্যস্ত ভেদে রয়েছে, লোক সংখ্যা কি বলবো ব্যস্ত ভেদে রয়েছে। ঠিক আছে, তাহলে এবারে দেখো আমরা কীরকমভাবে করব। এখানে আমরা এ মানে কোনটা জানি বলো তো, খুব ভালো। আচ্ছা, ব্যস্ত ভেদে রয়েছে, তাহলে ব্যস্ত ভেদে থাকলে আমরা কীভাবে লিখব, এ ভ্যারিয়াস কি লিখবো, ব্যস্ত ভেদে থাকলে 1/b, তাই না? এইবারে দেখো ভ্যারিয়াস যদি আমি তুলতে চাই তাহলে কি করব, সমান চিহ্ন দেব, কে লিখব, 1/b লিখব, সর্বদা কিন্তু পাশে এখানে লিখবে কে হলো অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, কে হলো কি অশূন্য ভেদ ধ্রুবক, এবং এটা হলো 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, এইবারে দেখো এখানে এ মানে কোনটা,
দেখো এ মানে ধরে নিয়েছি কি দিন সংখ্যা, তার মানে এই যে এইটা হলো এ, আর বি মানে কোনটা, এই যে লোক সংখ্যা, এইটা হলো কিন্তু বি, আর এইটা হলো কি এ। তাহলে এর জায়গাতে আমরা কত লিখবো বলো তো? দেখো এর জায়গাতে এ মানে দেখো কত রয়েছে 18, বি মানে কত 50, তাহলে এই দেখো এ মানে কত লিখবো 18, আর বি মানে কত লিখবো, লিখবো কিন্তু 50, ঠিক আছে। তাহলে দেখো 50টা দাগের নিচে রয়েছে, দেখো দাগের দেখো নিচে রয়েছে কত 50, তাহলে এই সাইডে চলে গেলে কি হবে, গুণ হয়ে যাবে। চলো গুণ করে দেবো আমরা। গুণ করলে এখানে কত পাবো, দেখো 18 তার সাথে গুণ করব কত 50, আর এইদিকে কে যেমন আছে আছে, তাহলে এখানে আমরা অ্যান্সার কত পাচ্ছি, 18 আর 50 গুণ করলে পাবো 900। তাহলে কে এর মান আমরা কত পেলাম, পেলাম কিন্তু 900। এইবারে আমরা কি করব, কে এর মানকে 1 নম্বর সমীকরণে বসাবো। তাহলে লিখবো কি, কে এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই, 1 নম্বর সমীকরণে সমীকরণে বসিয়ে পাই, ঠিক আছে, 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে চলো 1 নম্বর সমীকরণে বসাই তো কে এর মানটাকে। 1 নম্বর সমীকরণ দেখো এখানে কত রয়েছে, দেখো রয়েছে 1 নম্বর সমীকরণে, এই দেখো এইটা রয়েছে, দেখতে পেয়েছো তো। দেখো 1 নম্বর সমীকরণে রয়েছে এ ইজুকাল টু কে ইন্টু 1/b। তাহলে এবারে দেখো আমরা মানটাকে বসাবো, এর জায়গাতে কত বসাবো, দেখো এই তো এ মানে হলো এইটা 15কে বসাবো, ইজুগাল টু কে এর জায়গাতে কত বসাবো, দেখো কে এর মান দেখো এই দেখো 900, তাহলে লিখবো কত 900, ইন্টু দেখো কি রয়েছে 1/b। তাহলে দেখো 900টা রয়েছে গুণ, এই সাইডে চলে আসলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে 900টা এখানে এসে ভাগ হয়ে গেল, 1/b যেমন আছে আছে। তাহলে দেখো কাটাকুটি করি, 15 15, 6 15 90, শূন্যটাকে কেটে এখানে নিয়ে নেব, ঠিক আছে। আচ্ছা আমি এবারে দেখো এই সাইডে করছি, জায়গা নেই বলে। তাহলে ওপরে দেখো 1, নিচে কত 60, 1/60 ইজুকাল টু এইদিকে দেখো কত রয়েছে 1/b। তাহলে দুদিক থেকে কি কি কাটবে, দেখো 1 1 যদি কেটে যায় তাহলে থাকছে 60, আর বি থাকছে, বিটাকে এইদিকে লিখছি, 60টাকে এইদিকে লিখছি। তাহলে দেখো 15 দিনের মধ্যে যদি কাজ কমপ্লিট করাতে হয় তাহলে 60 জন লোক কিন্তু লাগবে, ঠিক আছে। তাহলে অ্যান্সারে আমাদের কাছে জানতে চেয়েছে যে কতজন, অ্যান্সারে কি জানতে চেয়েছে, কতজন লোককে আরও অতিরিক্ত আনতে হবে। 50 জন ছিল কিন্তু 60 জন লাগবে, তার মানে কি আরও 10 জনকে আমায় কি অতিরিক্ত আনতে হবে। তাহলে আমি এইখানে উত্তরটাকে লিখছি, ঠিক আছে, লিখছি দেখো 60 বিয়োগ 50 ইজুকাল টু 10 জন অতিরিক্ত লোক নিয়োগ করতে হবে, অতিরিক্ত লোক নিয়োগ করতে হবে, লোক নিয়োগ করতে হবে, নিয়োগ করতে হবে। তাহলে এই আমাদের হয়ে গেল 3 দাগের গুলো কিন্তু সব শেষ, ঠিক আছে।